লেবু গাছের কোন ফুলগুলি গাছ থেকে ঝরে পড়ে যায়? আমার কাছে বেশ কয়েকজন বন্ধু জানতে চেয়েছেন। কারণ বিষয়টি অবশ্যই প্রশ্নটির গুরুত্ব আছে, কারণ অনেকেই নতুন বাগানি, বিশেষ করে যে সকল বন্ধুরা রয়েছেন বাগানপ্রেমী মানুষ, তারা অনেক সময় বুঝে উঠতে পারেন না যে গাছের ফুল ঝরে পড়ছে মানে মনে হয় ফুল আর টিকবে না, সবই মনে হয় ঝরে পড়ে যাবে। এই মতো অবস্থায় তারা ঘাবড়ে গিয়ে অনেক সময় এলোমেলো বিষয়গুলো বা এলোমেলো বিভিন্ন জিনিসপত্র গাছে স্প্রে করে ফেলেন, আর এখানেই ঘটে যায় আরও মহাবিপদ। তার জন্যই অবশ্যই আমাদের এই বিষয়টা একটু সচেতন থাকতে হবে, এবং আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে কথাগুলি গুরুত্ব সহকারে কিন্তু শুনতে হবে। দেখুন বন্ধুরা, সবথেকে বড় বিষয় যেটা বোঝার, ফুলের যে সমস্ত গাছের ফুলের এই গর্ভমুণ্ডগুলি দেখবেন স্ফীত এবং বেশ স্পষ্ট মোটা হবে। দেখুন, আপনাদের একটু পরিষ্কারভাবে বোঝাই। এই যে এই ফুলটি, এই ফুলটির দেখুন গর্ভমুণ্ড কতটা স্ফীত, দেখেছেন ভালো করে? এবং পরিষ্কার কিন্তু গর্ভমুণ্ড একদম মানে বাইরে কিন্তু বেরিয়ে এসছে। হ্যাঁ, পরাগরেণুর বাইরে কিন্তু একদম নিজেকে প্রকাশ করে বাইরে বেরিয়ে এসছে। আর যে সমস্ত ফুলগুলির ক্ষেত্রে এই যে দেখুন, এই ফুলটির কিন্তু দেখুন গর্ভমুণ্ড কিন্তু স্ফীত নয়। তাহলে এই গর্ভমুণ্ড বাইরে বেরিয়ে এসছে, কিন্তু এর কিন্তু পরিণত হয়নি। অর্থাৎ এই ফুল বা এই যে গুটি এখানে নিচের পোর্শনে রয়েছে, এই গুটি কিন্তু টিকবে না, ঝরে পড়ে যাবে। একমাত্র টিকবে কোনগুলি? যে সমস্ত ফুলের এই গর্ভমুণ্ড স্ফীত হবে। এই বিষয়টি, এই যে দুটো এখানে আমি ক্যামেরা জুম নিচ্ছে না, যাই হোক, এই যে এবার এসছে। যাই হোক, এই যে বিষয়টি ভালো করে দেখুন, এই যে স্ফীত অংশ, এই যে মোটা বাল্বের মতো গর্ভমুণ্ড হবে, এই সমস্ত ফুল থেকে যে পরাগ সংযোগ ঘটার পর এই ফুলগুলি কিন্তু আমাদের টিকে যাবে, এবং এখান থেকে আমরা গুটি ফল পাবো। এবার আর একটি বিষয় বোঝার আছে, সেটা হচ্ছে এই সঠিকভাবে গর্ভমুণ্ড থাকার পরেও এবং পরাগ সংযোগ ঘটার পরেও দেখা যাবে যে বেশ কিছু কিন্তু আপনার এই গুটি ফল গাছ থেকে ঝরে পড়ে যাবে। এটা হচ্ছে ন্যাচারালি একটা কিন্তু বিষয়। কারণ সমস্ত এই গুটি ফল যদি এইভাবে টিকে যেত, তাহলে কিন্তু এই লেবু গাছের ডাল কিন্তু লেবুর ভারে সব ভেঙে পড়ে যেত। কিন্তু বাস্তবে কিন্তু সেটা কখনোই ওইভাবে সব ফল টেকে না, বা টেকা সম্ভবও নয়। তাহলে এখানে যদি আমার এই যে ফুলগুলি, এই ফুলের যদি নাই নাই করে 20% বা 18% যদি গাছে টেকাতে পারি, তাহলেই কিন্তু গাছ লেবুতে ভরে যাবে। হ্যাঁ, পাতার থেকে মানে লেবু নজরে বেশি পড়বে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়। তো যাই হোক, বিষয়টি আশা করি আপনাদের বোঝাতে পারলাম। এবার এই বিষয়ে অনেকে কিন্তু জানে না, বা না বুঝতে পেরে তারা ঘাবড়ে গিয়ে বিভিন্ন সময় দেখা যাচ্ছে পটাশিয়াম সালফেট বা 0050 স্প্রে করে থাকেন, বা মাটিতে মিউরেট অফ পটাশ দিয়ে থাকেন। দেখুন, আমার এই গাছে কিন্তু বেশ কিছু, দেখুন এই যে গুটি ফল কিন্তু টবের মধ্যে ছড়িয়ে রয়েছে। তাহলে কি, তাহলে দেখা যায় যে কিছু গুটি ফল ঝরবেই। আর আগেই বললাম, যেগুলি গর্ভমুণ্ডু আপনার হচ্ছে স্ফীত থাকবে না, সেই সমস্ত কিন্তু গুটিগুলি নর্মালি ঝরে পড়বে। আর আরেকটি বিষয় এবার আপনাদের বলবো, সেটা হচ্ছে যে সমস্ত ফুল দেখবেন গর্ভমুণ্ডই থাকে না, অর্থাৎ পুরুষ ফুল বা ক্লিবলিঙ্গের যে ফুলগুলি থাকে, সেই ফুল কিন্তু নর্মালি ঝরে পড়বে। আপনি আপনি যাই করুন, বা সঠিকভাবে জল দিন বা না দিন, কারণ এখানে যেহেতু পুংস্তবক রয়েছে, অর্থাৎ স্ত্রী স্তবক এই ফুলের নেই, তাহলে তো সেই ফুল ঝরে পড়বেই। তাহলে এই ফুলের সংখ্যা কিন্তু গাছে অনেকটা বেশি থাকে। এবার গাছের তলায় প্রচুর ফুল পড়ে থাকা দেখে আমরা ভাবি, নতুন বিশেষ করে বাগানি বন্ধুরা, যে মনে হয় আমার সঠিক পরিচর্যা হচ্ছে না, বা হয়তো ঠিকঠাক পারছি না, ভুল কিছু হচ্ছে, মনে হয় আমার পটাশিয়াম গাছে দিতে হবে। তখন তারা কি করে, এই পটাশিয়াম জল ওই গাছের মাটিতে দিয়ে দেন। আর তখনই দেখা যায় যে আরও সমস্যা বেড়ে যায়। তখনই ভালো যে ফলগুলি টিকতো বা ফুলগুলি গাছে টিকে যেত, সেগুলিও কিন্তু এই এলোমেলো পরিচর্যার কারণে গাছ থেকে ঝরে পড়ে যায়। তার জন্য আমি বলবো যে অবশ্যই বিষয়টি ভালো করে বুঝবেন। আর আরেকটি বিষয় আপনাদের আগেই বলেছিলাম, ফুলের পরাগ সংযোগ যত ভালো হবে, গাছের ফুল তত বেশি পরিমাণ টিকবে। আর এই পরাগ সংযোগ বেশি করাতে গেলে কিন্তু আমাদের গার্ডেনে কিন্তু বিভিন্ন পতঙ্গদের আকৃষ্ট করতে হবে। এবার আকৃষ্ট করতে গিয়ে আপনারা চাইলে আপনার বাড়ির বা ছাদের পরিবেশে বিভিন্ন ধরনের ফুলের গাছগুলি লেবু গাছের পাশ দিয়ে সাজিয়ে দেবেন।
তাহলে ওই ফুলের আকৃষ্টে বা ফুলের বর্ণ দেখে যখন পতঙ্গগুলি আপনার বাগানে প্রবেশ করবে, তখন এই লেবু ফুলে কিন্তু তারা নর্মালি বসবে। আর তারা যখনই ফুলগুলিতে ঘুরে বেড়াবে বা বসবে, তখনই দেখা যাবে যে তাদের পায়ের সাহায্যে কিন্তু এই পরাগ সংযোগ ঘটে যাবে। আর পরাগ সংযোগ সঠিকভাবে যদি আমরা করাতে পারি টেকনিক্যালি এইভাবে, তাহলে কিন্তু আমি গাছে ফুলের সংখ্যা যা আসবে তার থেকে মোটামুটি ম্যাক্সিমাম আমরা গুটি ফল গাছে টিকে দিতে পারবো। আর এই বিষয়টি বলার পাশাপাশি জাস্ট এর আগের ভিডিওতে আমি বলেছি যে ফাঙ্গিসাইড, সে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড যদি থাকে আপনি কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড, যদি আপনার সিস্টেমেটিক ফাঙ্গিসাইড থাকে তাহলে সিস্টেমেটিক ফাঙ্গিসাইড। বলেছি আগেই যে আপনারা শুরু করবেন সিস্টেমেটিক ফাঙ্গিসাইড 0.5 দিয়ে, হয়তো দুদিন স্প্রে করলেন 1/2 ml করে, তারপরে হয়তো পরের 5 দিন বা 10 দিন পরে বা 4 দিন পরে যদি প্রয়োজনে কুয়াশা বেশি আছে তখন যদি স্প্রে করতে হয়, তখন হয়তো আপনি 0.25 বাড়িয়ে দিলেন, অর্থাৎ আপনি 1 লিটার জলে 0.75% মিশিয়ে গাছে স্প্রে করলেন। আর যদি কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড হয়, কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড হলে সেক্ষেত্রে 1 লিটার জলে আপনারা শুরু করবেন 1 গ্রাম দিয়ে, হ্যাঁ। তারপরে হয়তো 1 গ্রাম 2 দিন স্প্রে করলেন, তারপরে হয়তো তৃতীয় দিন যখন স্প্রে করছেন হয়তো 1.5 গ্রাম দিলেন। তারপরে যখন গুটি ফলগুলি মোটামুটি একটু সাইজে বড় হবে, তখন আপনারা 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে স্প্রে করবেন। তাহলে কী হবে, গাছের যদি টেম্পার কম থাকে বা মাটিতে যদি সঠিক মাত্রায় যদি উর্বরতা নাও থাকে, তাহলে ওয়েদারের হেরফের বেশি এদিক ওদিক হলেও গাছ সহ্য করে নিতে পারবে, হ্যাঁ। কারণ গাছের সহ্য ক্ষমতা আমাদের আগে ভাবতে হবে, কারণ সব জায়গার, সব জেলার বা সমস্ত জায়গার কিন্তু আবহাওয়া একরকম নয়, হ্যাঁ। পুরুলিয়ায় আজকে যে টেম্পারেচার থাকবে সেটা নিশ্চয়ই দার্জিলিংয়ে সেরকম থাকবে না আবহাওয়া, বা আপনার নদিয়া ডিস্ট্রিক্টে বা উত্তর 24 পরগনায় সেরকম থাকবে না। এক একটা জায়গার সঙ্গে কিছু না কিছু তারতম্যতা হেরফের হয়। এবার এই বিষয়গুলো আমাদের একটু বুঝে পরিচর্যা করতে হয়। এবার যারা নতুন বাগানি আছেন তারা অনেক সময় বিষয়গুলো তো বুঝে উঠতে পারেন না, তার জন্য বলবো যে সবসময় অল্প থেকে শুরু করুন, বেশি দিয়ে শুরু করার কোনো প্রয়োজন নেই। আর এইটুকু করতে পারলেই দেখবেন আপনার গাছে প্রচুর প্রচুর ফল পাবেন। তবে গাছ কিন্তু সানলাইটে রাখতে হবে, এটা কিন্তু মাথায় রাখতেই হবে। আপনি যদি গাছ ছায়া জায়গাতে রেখে দেন, হয়তো দিবাদৈর্ঘ্যের হয়তো 3 ঘন্টা বা 2 ঘন্টা রোদ পাচ্ছে, বাকি সময়টা ছায়াতে থাকছে, তাহলে কিন্তু গাছে ফুল কম আসবে। আমার এই গাছে দেখুন না কীভাবে ফুল এসছে। আমি আপনাদের পরিচর্যা দিয়েছিলাম, আমি অক্টোবর মাসে গাছে একবার খাবার দিয়েছি ভার্মি কম্পোস্ট, পুরনো গোবর সার দিয়ে গাছটা মোটামুটি পাতাগুলি যেগুলি হলুদ হয়ে আসছিলো, এটা নর্মালি ব্যাপার, গাছে পাতা হলুদ হলেই অনেকে ভাবেন যে মনে হয় তাহলে আমার গাছে ফুল আসবে না, কিন্তু ফুল আসার আগ মুহূর্তে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায় এবং ঝরে পড়ে যায়। এটা কিন্তু নর্মালি বিষয় গাছের, অনেকে বুঝতে পারেন না। তখন কী করেন, ডিসেম্বর মাসে এসে খোল পচা জল অতিমাত্রায় ব্যবহার করেন, তখন কিন্তু এইগুলো নাইট্রোজেন ঘটিত খাবার অতিমাত্রায় ব্যবহার হলে কিন্তু গাছে ফুল আসার প্রবণতা বা শক্তি কিন্তু কমে যায়, হ্যাঁ। এগুলো বুঝতে হবে, কারণ নাইট্রোজেন হচ্ছে গাছের বৃদ্ধিতে সহায়তা করে। এগুলো আমাদের বুঝতে হবে যে নাইট্রোজেন মানে গাছের গ্রোথ আনবে, গাছের শাখা পোশাখা ছাড়বে, গাছ বড় বড় হবে। আর আমরা ফসফরাস কেন দিই? ফসফরাস দিই হচ্ছে গাছের মূলটাকে সঠিকভাবে গ্রোথ করবার জন্য। আমরা বলি না এনপিকে, এগুলো বুঝতে হবে যে এন মানে হচ্ছে নাইট্রোজেন, পিতে হচ্ছে ফসফরাস, আর কেতে হচ্ছে পটাশিয়াম। পটাশিয়ামের কাজ হচ্ছে গাছের এই যে কাণ্ডগুলি, ডালগুলি, এগুলিকে শক্তিশালী করা, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা, আর গাছে ফুল ফল বেশি পরিমাণে নিয়ে আসে এবং ফলগুলিকে গাছে টিকিয়ে রাখা। এই হচ্ছে এনপিকে। এটা হচ্ছে গাছের অপরিহার্য সবথেকে মানে বড় যেটা গুরুত্বপূর্ণ গাছের জন্য, সেটা হচ্ছে এনপিকে। বাকি তো অন্য অন্য রয়েছে, সেগুলো তাদের মাত্রা বা পরিমাণ গাছে অনেক কম লাগে, কিন্তু সবথেকে বেশি প্রয়োজন হয় কিন্তু এই 3টি উপাদান। এবার এই বিষয়গুলো যারা একটু ভালো বুঝতে পারেন বা বুঝে গেছেন তাদের ক্ষেত্রে অনেকটা সুবিধা হয় পরিচর্যার ক্ষেত্রে। যাই হোক, সেই বিষয়টা ওই জন্য আপনাদের সঙ্গে একটু আলোচনা করে দিলাম। এই আলোচনা করতে গিয়ে ভিডিওটা যদিও একটু লং টাইম হয়ে গেল, তবে মনে হয় আপনাদের উপকারেই আসবে বিষয়টি জানাতে। যাই হোক, এইভাবে পরিচর্যা করুন। আর ফুল ঝরে পড়ছে মানেই যে সব ঝরে যাবে এইভাবে ঘাবড়াবেন না। এবার লাস্ট একটি বিষয় বলি, যদি দেখা যায় যে এই সমস্ত এরকম মোটা মোটা বেশ গুটি ফল হয়ে যাওয়ার পর সেই ফলগুলি গাছ থেকে ঝরে পড়ছে, এবার এই ঝরে পড়ার সংখ্যাটা যদি নজরে পড়ে একটু সংখ্যায় বেশি আছে, হ্যাঁ, সেই ক্ষেত্রেই জাস্ট ব্যবহার করবেন, তাছাড়া কিন্তু করতে যাবেন না আমি বলবো। কারণ গাছের
মাটি দেখা যাচ্ছে আপনার কি কতটা মাটি আছে, সেই মাটি অনুসারে খাবার হয়তো বেশি মাত্রায় পড়ে আছে বা হয়তো কম আছে, বা অন্য কোনো খাবার এতটাই বেশি দেওয়া আছে যেটা হয়তো গাছের পক্ষে সহ্য ক্ষমতা বা লিমিটের বাইরে রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো কখনো কখনো চলে আসে। তার জন্য আমি জাস্ট বলবো, যদি কিনা এই সমস্যার নজরে পড়ে, ভালো করে বুঝবেন, এই সমস্ত বেশ ভালো সাইজের গুটি গুটি ফল যদি ঝরে পড়ছে, দেখা যাচ্ছে আপনার টিকছে না, ম্যাক্সিমামই ঝরে পড়ছে, তাহলেই কিন্তু আমরা ব্যবহার করব। কি ব্যবহার করব? এই যে এই হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিড কিন্তু বলা হয়ে থাকে গাছের জন্য ডাক্তার, কারণ এ এমন একটি অ্যাসিড যেটা কিনা গাছের অনেক সময় বিপদের হাত থেকে বাঁচিয়ে তোলে। এবার এই হিউমিক অ্যাসিড আমরা 1 লিটার জলে 1 গ্রাম মেশাবো। ভালো করে একটু সময় দিয়ে মিশিয়ে নেওয়ার পর মাটিতে ব্যবহার করব। হ্যাঁ, এই হিউমিক অ্যাসিড জলটি ব্যবহার করব কখন? বিকাল মোটামুটি 3:30 বা 4টের দিকে গিয়ে, এই সময়টায়, সকালে দেবো না। তাহলে কি হবে, আপনি জাস্ট যদি একবার ব্যবহার করার পর যদি দেখেন যে গুটি ফল মোটামুটি ম্যাক্সিমাম এবার দাঁড়িয়ে গেছে, পড়ছে না, তাহলে আর দিতে যাবেন না। এবার দেখা যাচ্ছে যে হিউমিক অ্যাসিড জল মাটিতে দেওয়ার পরেও বেশ 5 দিন বা 4 দিন পরেও গুটি গুটি সাইজের বেশ মোটা মোটা ফলগুলি ঝরে পড়ছে, নজরে পড়ছে, সেই ক্ষেত্রে আপনি আর একবার দেবেন। সেই ক্ষেত্রে এই যে দুবার হিউমিক অ্যাসিড দেওয়া হলো, এর মাঝের ব্যবধান যেন মোটামুটি 10 দিন থাকে। বিষয়টি ভালো করে বুঝবেন এবং মাথায় রাখবেন, মোটামুটি যেন গ্যাপ 10 দিন থাকে। দুবারই দেবেন। তারপরে যদি ফল টিকে গেল তো টিকে গেল, আর যদি না টেকে তাহলে আপনার গাছে আর কোনোভাবেই ফল টেকানো সম্ভব নয়। এবার বিষয়টি আশা করি আপনাদের বোঝাতে পারলাম। জাস্ট এইভাবে ঘাবড়ে যাবেন না, আমি বলবো জাস্ট এই বিষয়গুলিকে মাথায় রেখে লেবু গাছের জন্য পরিচর্যা করুন। আশা রাখছি আপনাদের গাছেও প্রচুর প্রচুর ফল পাবেন। আর আপনাদের যদি উপকার হয় তাহলেই কিন্তু আমার এই ভিডিওগুলি করা সার্থক, কারণ আমার কিন্তু পর্যাপ্ত সময় হাতে নেই, তা সত্ত্বেও বহুত কষ্ট করে সময় বের করে আপনাদের জন্য ভিডিও আমার দিতে হয়। হ্যাঁ, অনেকে রিকোয়েস্টেই এগুলো কাজ করতে হয়। যাই হোক, সকলে ভালো থাকবেন। আজকে এখানেই শেষ করলাম। নমস্কার।